walking alone, the streets are empty. The only নেই মামার কানা মামা, লিখেছেন নারায়ণ সাহা। নেই মামার কানা মামা নয়, কথাটা হচ্ছে নেই মামার চেয়ে কানা মামা ভালো। আর শুধু কানা কেন, খোড়া, কালা, বোবা যে কোনো একটা মামা হলেই আপাতত চলে যেত বুলকির। মামাটা যে এই বয়সে এত ভাইটাল হয়ে দাঁড়াবে তা কি বুলকি বুঝতে পেরেছিল তখন? কেন যে কি ও অঙ্ক স্যারের কাছে মিথ্যা কথা বলতে গেল, একটা মিথ্যের জন্য যে এতখানি জড়িয়ে পড়তে হবে তা বুঝতে পারেনি। গতকাল বুলকি স্কুলে আসেনি, স্নান খাওয়া সেরে বইপত্র দিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ঠিকই, কিন্তু পথে রাজু, দীপু, তাতাইয়ের সঙ্গে দেখা হতেই ওরা ওকে চৌধুরীর পুকুরে মাছ ধরতে নিয়ে গিয়েছিল। ফলে ঝুটমুট স্কুল কানাই হয়ে গেল। অঙ্ক স্যার আর চশমার কোণ দিয়ে একেবারে দৃষ্টিভেদী বান বুলকির দিকে সরাসরি নিক্ষেপ করে গম্ভীর গলায় জিজ্ঞেস করেছিলেন, কাল কোথায় যাওয়া হয়েছিল? বুলকির তখন গলা শুকিয়ে কাঠ। অঙ্ক স্যারের অমন খরাটে মার্কা চেহারা হলে কি হবে, কিন্তু তার হাতে লিকলিকে ছড়িটার দিকে তাকালে ক্লাসের সবার বুকের ভেতর আপনা থেকেই কেঁপে ওঠে। বুলকির বুক তো আরো বেশি করে কাঁপছিল। স্যারের প্রশ্নের কি জবাব হবে? বুলকি রেডিমেড কোনো উত্তর খুঁজে না পেয়ে দুম করে বলে বসেছিল, বেড়াতে স্যার। কোথায়? দৃষ্টিভেদী বান তো ছিলই, সঙ্গে সঙ্গে অঙ্ক স্যারের হাতে তেলতেলে বেতটা নেচে উঠেছিল এবার। ফুলকি ভয়ে কাঁপতে কাঁপতে বলেছিল, মামা বাড়ি স্যার। কোন মামা? অঙ্কের ফর্মুলার মতোই দূরহ প্রশ্ন অঙ্ক স্যারের। বুলকি কিছু বুঝতে না পেরে বলেছিল আবার, নিজের মামা স্যার। কোথায় থাকেন? কাছেই, সোনামুখী। মিথ্যের পর আরো কটা মিথ্যে বলে বুলকি নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছিল তখন। অঙ্ক স্যার ছড়ি নাচাতে নাচাতে বলেছিলেন, 24 আওয়ার্স এর মধ্যে মামাকে সশরীরে যদি আমার কাছে না আনতে পারিস তাহলে এই বেত কাল তোর পিঠে ভাঙবো। বস। বেঞ্চির ওপর একেবারেই বসে পড়েছিল বুলকি। চোখের সামনে অন্ধকার, ক্লাসের সবকিছু তখন অন্ধকারে ঢাকা। অঙ্ক স্যার, সহপাঠীরা, দেওয়ালের ব্ল্যাকবোর্ড সব। শুধু অঙ্ক স্যারের হাতের ছড়িটা বুলকির চোখের সামনে ভাসছে। মাত্র 24 ঘন্টা সময়, এর মধ্যে সশরীরে মামাকে হাজির করতে হবে, নইলে এমন বিপদে বুলকি কোনো দিনও পড়েনি। সবে ওর ক্লাস 6, বয়স এমন কিছু বেশি নয়, আসছে ফাল্গুন 12তে পড়বে। এই বয়সে মগজে কতটুকুই বা বুদ্ধি হবে ওর? ও তো ভেবেছিল অন্য স্যারেরা যেমন করেন, অর্থাৎ স্কুলে না আসতে পারলে যেমন বলে দেন যে বাড়ি থেকে গার্জেনের চিঠি নিয়ে আসবি কাল, বুলকি তাহলে কাউকে ধরে বেঁধে একটা চিঠি এনে খালাস পেয়ে যেত। কিন্তু অঙ্ক স্যারের চিঠিতে বিশ্বাস নেই, মামাকে সশরীরে হাজির করতে হবে। অথচ বুলকি জানে ওর 3 কুলে কোনো মামা নেই, বাবাকেও চোখে দেখেনি কোনোদিনও। মা এখন পিসেমশাইয়ের সংসারে গলগ্রহ হয়ে আছে। পিসেমশাই যদি ব্যাপারটা জানতে পারেন তাহলে আরো সাংঘাতিক ঘটনা ঘটবে। কিন্তু মামা একটা চাই, সেও আবার 24 ঘন্টার মধ্যে। বুলকি মাকে এসে বলল, আচ্ছা মা, নিজের মামা না হয় নেই, তা বলে কোনো মামা, ধরো কোনো দূর সম্পর্কে, সেরকম কি কেউ নেই? হেমপ্রভা ব্যাপারটা প্রথমে বুঝতে পারেনি। মামা কেন? সেদিন বুলকি জেনেছে ওর জন্মামাত্রই বছর খানেকের মাথায় ওর বাবা মারা গিয়েছিল। বেশ, সেদিন থেকে বাবা সম্বন্ধে আর কোনো প্রশ্ন তুলত না। সেই ছেলের আজ কেন যে মামার খোঁজ পড়ল, হেমপ্রভা তা বুঝতে পারলেন না। অথচ ছেলে নাছোড়। হেমপ্রভা অনেক ভেবে তারপর বললেন, সেরকম মামা যে একবারে নেই তা নয়। স্টেশনের ওপারে নতুন পাড়ায় গজানন মিত্তির আমাকে খুব দিদি দিদি বলতো। তা তোর বাবা মারা যাওয়ার পর সে মানুষটাও কেমন বদলে গেল হঠাৎ। বুলকির ভেতরকার ধুকপুকুনিটা অনেকটা যেন থেমে গেল এবার। বাবা, এতক্ষণ যা চিন্তা ছিল ওর, তবু যা হোক একটা মামার খোঁজ পাওয়া গেল। নাকে মুখে দুটো ভাত গুজেই বুলকি ছুটল নতুন পাড়ায়। ওদিকটা ওর চেনা, এখানো বিশেষ বাড়িঘর ওঠেনি, আর গজানন মিত্তিরের দশাশয় চেহারা ওই এর আগে 2-1 বার দেখেছে। অতএব এই ছোড়া। বুলকি মুখ ঘোরাতেই মানুষটিকে চিনতে পারল। বাড়ির সামনে দাঁড়িয়ে ও যখন ভাবছিল এত বড় বাড়ির ভেতর ও কি করে ঢুকবে, আর গজানন মিত্তিরের সামনে দাঁড়িয়ে কি করেই বা আসল কথাটা পারবে।
ঠিক তখনই পেছন থেকে বাজ পড়ার শব্দ শুনল বুলকি। সামনের বিশাল গেট পেরিয়ে চোরের মতো বুলকি কপা এসে গিয়েছিল, আর ভেতরে যাওয়া হলো না। মানুষটি চিনতে পেরেই ও খুশি উচ্ছানো গলায় ডেকে উঠল, মামা! সঙ্গে সঙ্গে বিরাশি শিক্ষার একটা থাপ্পড় এসে পড়ল বুলকির গলায়। গজানন মিত্তির বজ্রনিনাদে হেঁকে বললেন, চোপড়াও! মামা কোথাকার চোরছাচোর তার ঠিক নেই মামা। আমি কারো মামা কাকা নই, বুঝলি ছোকরা? ভাগ আসে! থাপড় খেয়ে চরকির মতো দুপাক ঘুরপা খেয়ে ফুলকি আর সেখানে নেই। এক ছুটে স্টেশন। এমন সিংহরাশি মামার খপ্পরে পড়তে হবে জানলে ও কি এখানে আসতো কখনো? এখনো বুলকি বুঝতে পেরেছে কেন গজানন মিত্তির মাকে আর দিদি বলে না, ডাকে না, কেন সম্পর্ক ছেড়েছে। থাপ্পড়ে জ্বালার সঙ্গে সঙ্গে মনের ভেতরটাও খানিকটা জ্বালা দিয়ে বুলকি বাড়ি ফিরে এলো। রাজু, দীপু, তাতাইয়ের কাছে গিয়ে কোনো লাভ হয়নি। ওরা স্কুলের বন্ধু, এক সেকশনের নয় অন্য সেকশনের, কিন্তু অঙ্ক স্যার ওদের কাউকে না ধরে বুলকিকেই পাকড়ালো। আর রাজু, দীপু, তাতাই পাকাল মাছের মতো কি সুন্দর বেরিয়ে গেল। মামার বাড়ি বেড়াতে যাবার কথা বলে যে কি ভুল করেছে ভাবতে গেলেই মনের মধ্যে এখন অনুশোচনা বাড়ছে বুলকির। তার চেয়েও যদি বলতো জ্বর হয়েছিল বলে কাল আসতে পারেনি স্যার, তাহলে তো অঙ্ক স্যার মামাকে ডেকে আনতে বলতেন না, বড় জোর বলতেন মার কাছ থেকে একটা চিঠি নিয়ে আসবে। এখন কি করে যে মামা জোগাড় হবে? ভাবনা চিন্তায় পড়াশোনা শিখেই উঠল। রাতে ভালো করে ঘুমও হলো না। অঙ্ক স্যারের বেতের মার কালকেও ঠেকাতে পারবে না। তার উপর ব্যাপারটা যদি পিসেমশাইয়ের কান অবধি গড়ায়, তাহলে ক্ষোভের আগে পিসেমশাই হয়তো ওর স্কুলে যাওয়া বন্ধ করে দেবে। যে মাকে বলবেন কাল থেকে আমার সঙ্গে ওকে দোকানে পাঠিয়ে দিবি। হেমো, টাকা পয়সা দিয়ে বাইরের কর্মচারী রেখে লাভ কি? নিজেই লোক খাবে। শেষ রাতের দিকে সময়ের হিসাব না জানলেও বাইরের অন্ধকার দেখে বোঝা যাচ্ছিল ভোর হতে এখনো বেশ খানিক বাকি। ঠিক সেই সময় বাইরের ঘরে খুটখুট আওয়াজ শুনে বুলকি চমকে উঠল। চোখে ঘুম ছিল না, তাই শব্দটা ওর কানে আগে ঠেকলো। মা পাশে অসাড়ে ঘুমাচ্ছে। দোতলার ঘরে একা পিসেমশাই ঘুমান। ও ঘরে গেলে পিসেমশাই নাক ডাকার বিকট শব্দ শোনা যায়। কিন্তু এটা যে নাক ডাকার শব্দ নেই বুলকি বুঝতে পারল। তাহলে শব্দটা কিসের? পায়ে পায়ে বুলকি বাইরে বেরিয়ে এলো। এ বাড়ির বয়স কম হলো না। বংশানুক্রমে সবাই ব্যবহার করে গেছেন, কিন্তু সংস্কার করেননি। বিশাল বাড়িটায় এখনো যেন একটা ধ্বংসস্তূপ। নোনা ধরা দেওয়ালে দাগড়া দাগড়া ঘা, চারপাশে আশাওড়ার জঙ্গল। মাত্র কটা ঘর সাপ সুতোরো করে এখন ব্যবহার করা হয়। ফুলকি দেখলো তারই একটা ঘরের সামনে একটা ছায়া দাঁড়িয়ে। ছায়াটার কাঁধে বিরাট একটা বোঝা, তবে ছায়াটা যে ভূত পেত দত্তিতানো নয় ফুলকি বুঝতে পারল। আর বুঝতে পেরেই ভূত পেত না হয়ে যা হয় তাই ভেবেই ছায়াটাকে পেছন থেকে সজোরে জড়িয়ে বুলকি চিৎকার করে উঠল, চোর চোর চোর! লোকটা খুব চালাক। বুলকি ভালোভাবে চিৎকার করার আগেই ওর মুখ চেপে ধরল চোরটা। লোকটার হাত ঝিরঝিরে চেহারা, বয়সেও অনেক বেশি, ভাঙা মুখ, গুছের দাড়ি মুখে প্রায় ঢাকা। চোরটা কাঁপতে কাঁপতে বলল, ছোটবাবু চিৎকার করো না, দোহাই তোমার। কর্তাবাবু জেগে উঠলে খড়ম পেটা করে আমার পিঠে ছাল চামড়া সব ছাড়িয়ে নেবেন। আমি বেশ সে চোর ছোটবাবু। শেষের দিকে বিষে চোর প্রায় কেঁদেই ফেলল। এই শরীরে মাংস নেই এক টুকরো, হাড়ের কাঠামোর ওপর পোড়া বেগুনের খোলসের মতো চামড়াটার কেবল সম্বল। কর্তাবাবু যদি সেটাই ছাড়িয়ে নেয় তবে, অথচ চিচকে চোর হিসেবে বিশেকে সবাই চেনে। বুলকি দেখল বিশের চোর নিজের ওজনের প্রায় 10 গুণ মাল চুরি করে বস্তায় পড়েছে। রান্নাঘর থেকে পেতলের ঘটি, বাটি, কলসি, বাসন, এ বাড়ির শেষ বংশধরদের যেটুকু সম্বল ছিল তার প্রায় সবটুকুই লোপাট করেছে। বুলকির মগজে সেই মুহূর্তে একটা বুদ্ধির গাছ গজিয়ে উঠল। ওর এখন একটা মামা দরকার। কাল স্কুলে মামাকে না গেলেও অঙ্ক স্যার ছুরি মেরে ওর পিঠের চামড়া ছাড়াবে। তা বিষে চোরের যা বয়স তাতে মামা হতে বাধা নেই। একটু সেজেগুজে সাফসুপা হয়ে গেলেই হলো। বুলকি বলল, চিৎকার করব না, চাই কি তোমায় ছেড়ে দিতে পারি, তবে যদি আমার একটা কাজ করে দাও। কি কাজ ছোটবাবু? কান্না থামিয়ে বিষে চোর গলাটা একটু পরিষ্কার করে নিল।
বুলকি বলল, আমার স্কুলে তোমার কাল মামা সেজে যেতে হবে, পারবে তো? মামা বিষে চোরের চোখে প্রগাঢ় বিস্ময়। তবে ও যখন চোর ছিল না তখন ও শখের থিয়েটার দুই একবার মামা কাকা জ্যাঠা সেজেছিল বটে, তবে সত্যি সত্যি মামা সাজার অভিজ্ঞতা ছিল না তার। কিন্তু বুলকি যেভাবে চোখ পাকিয়ে বলল, যাবে কি না, নইলে আমি চেল্লাবো কিন্তু। তখন বিষে চোর মামা না সেজে পারে কি করে? খানিকটা মিমরাজি হয়ে নিমতত গলায় বলল, তাই হবে ছোটবাবু, তোমার যা ইচ্ছে। বুলকি তবু বলল, কাল আমি স্কুলের গেটে তোমার জন্য অপেক্ষা করব। যদি না যাও তবে তোমার বাড়ি থেকে তোমাকে আমি ধরে আনবো। আমি কিন্তু তোমার বাড়ি ঘর সব চিনি। পরদিন স্কুলে গিয়ে বুলকি দেখল বিষে চোর কথা দিয়ে কথার খেলাপ করেনি। সেজেগুজে এসেছে, দাড়ি কামিয়ে সাফসুফো জামাকাপড় পরে রীতিমতো ভদ্রলোকের সাজ। কিন্তু অঙ্ক স্যারের চোখে ধুলো দেবার সাধ্য কার? অঙ্ক স্যার চশমার ভেতর দিয়ে দেখেই বললেন, আরে বিষে চোর না? বিষে চোর নিজেও চিনতে পেরেছিল অঙ্ক স্যারকে। কে জানতো এই অঙ্ক স্যারই কানাই বাটুর্যে? এই সেদিন তার ঘরে শীত কাটতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল সে। কানাই বাটুর্যে তখন ওকে পুলিশে ধরিয়ে দেননি বটে, তবে পিঠে এমন ঘা-ঘতক দিয়েছিল যে ব্যথাটা এখনো মাঝে মাঝে টনটন করে জ্বালা ধরায়। বিষে চোরের মুখ ধরে কাঁদো কাঁদো হয়ে উঠল। এমন জলজ্যান্ত একটা বাঘের সামনে পড়লে কান্না তো আপনা থেকেই এসে যায়। বিষে চোর হাত জোড় করে কাঁদো কাঁদো গলায় বলল, ঘাট হয়েছে স্যার, এমন অন্যায় জীবনে আর কোনোদিনও করব না। এই কান মুলছি, নাক মুলছি, দয়া করে একবার আর মতো ছেড়ে দেন। অঙ্ক স্যার বিষে চোরকে ছেড়ে দিলেন বটে, কিন্তু বুলকির জন্য দপ্তরিকে ডেকে একটা নয় দুটো ছড়ির অর্ডার দিতে। দাঁতে দাঁত পিষে বললেন, হতভাগা, আজ তোর একদিন কি আমার একদিন। নমস্কার। Hold me close till I get up. Time is barely on our side.